দর্শক আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমি এখন যেখানে বসা আছি এটা হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম ভাইয়ের যে পৈতৃক বাড়ি, সেখানে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়। আমি তার যে নিজ পৈতৃক ভিটা যেখানে, সেখানেই আছি। আমার সঙ্গে আছেন তার বড় চাচা এবং তার ফুফা। তো আমার পাশে যিনি বসা আছেন, এই ভদ্রলোক হচ্ছেন সার্জিস আলম ভাইয়ের আপন চাচা, তার বড় চাচা। তো চলুন তার মুখ থেকেই সবকিছু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? জি আছি ভালো। কিছুদিন একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে, শুনছিলাম যে সাজিদ আলমের ভাইয়ের যে বাবা, ওনাকে নাকি বিয়ে করবে, মেয়ে দেখতেছে। এটা কি সত্যি? সত্যি বলতে হ্যাঁ, এরকম একটা আলোচনা চলছে। মানে ওর দাদার ইচ্ছা যে ও না মানে নাতির বউকে দেখবে। আচ্ছা, আচ্ছা। নাতির বউকে দেখবে। হ্যাঁ, নাতিন বৌমা বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এটা আব্বার একটু ইচ্ছা। তো সেই দিক থেকে আমরাও মানে উনার যেহেতু উনি অসুস্থ মানুষ, উনার আশাটাকে আমরা পূরণ করার জন্য আমরা সার্জিস আলমকে বললাম যে বেটা তোর দাদা তো এরকম বলছে, জি। তো তোমার তোমার কি মতামত? তো বলছে দেখেন আপনারা ফ্যামিলি থেকে যদি আপনারা আম ভালো মনে করেন তাহলে আমার এখানে আর কি আপত্তি থাকবে। সে আচ্ছা। এটুকুই বলছে। তাহলে মেয়ে কি আপনারাই দেখতেছেন? মানে তার কোনো পছন্দ আছে কিনা আছে এই বিষয়ে কি না, না, আপনারা না, জানার চেষ্টা ও করছেন? জানিয়েছে যে আমার ফ্যামিলি হ্যাঁ। পছন্দ হলে আমার আর কোনো আপত্তি থাকবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা তার বলছেন। নিজস্ব কোনো পছন্দ তার সে বলছে নিজের পছন্দ নাই, হ্যাঁ, সেটাই সে এটুকু বলেছে। ক্লিয়ার হলো আমার। হ্যাঁ, আমাকে বলছে যে বড় আব্বা দেখেন আসলে আপনারা তো আমার গার্ডিয়ান। আমার জি। দাদা এখনো আছে, আমার আব্বা আছে, আমার আম্মা আছে। আপনার ফ্যামিলি থেকে আপনারা পছন্দ করেন, যদি আপনার মন চায় তাহলে আমাকে একদিন হয়তো দেখাইলে দেখবো। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এইটুকু সে বলেছে। কিন্তু বলছে না দেখলেও চলবে যদি আপনাদের পছন্দ হয়। যেহেতু সে ফ্যামিলির সাথে অ্যাড হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ। আপনাদের ভালো লাগাটাই হলো সবচেয়ে ভালো। এভাবে ও বলছে। আচ্ছা। আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি আঙ্কেল, যখন এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান শুরু হলো, জি। ১ম থেকে যেভাবে ১ম তারা যেভাবে আন্দোলন শুরু করলো, হ্যাঁ, এরপরে তো আ শেখ হাসিনা সরকার তাদেরকে ধরে নিয়ে যায়, ডিবিতে নিয়ে বন্দি রাখে জি। এবং তাদের দিয়ে মিথ্যা আ মানে তাদের যে অনেক নাটক সাজিয়েছিল। জি। আ আপনারা কি কখনো ভাবছিলেন তখন যে আপনার ভাতিজা ফিরে আসবে বা এসে এভাবে দেশের পরিবর্তন ঘটবে? আমরা আসলে গার্জিয়ান হিসাবে তখন খুব হতাশ ছিলাম। আপনারা কি তাদেরকে নিষেধ করছিলেন কখনো যে তোমরা এই পথে যাইও না, তুমি বাদ দাও? না, সেভাবে আমরা নিষেধ করতে পারিনি। আচ্ছা। কিন্তু আ সব গার্জিয়ানই চায় যে তার বাচ্চাটা একটু সুরক্ষা থাকুক। রাইট। সেই দিক থেকে আ আমরা যদি কেউ বলেছি বেটা তুমি না হয় এগুলা থেকে একটু সরে দাঁড়াও। তো সে উত্তরে যেটা বলেছে সেটা আমার চাইতে হয়তো সে ভালো বলেছে। আমি ওর ওটাকে শ্রদ্ধা জানাই। আচ্ছা। কারণ সে বলেছে যে আব্বা আমার এই ১ম লাইনে আমার দুপাশে ২ টা বন্ধু ছিল, যারা আজকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। জি। সে ২ বন্ধুর বা এরকম আমার শত, শত মায়ের বুক খালি হয়ে গেছে। তাদের এই রক্তের উপর দিয়ে আমি আত্মগোপন করতে পারব না। এতে যদি আমার মৃত্যুও হয় আমি হাসিমুখে মেনে নিব। আপনারা এটাতে আমাকে বাধা দেবেন না। সেই দিক থেকে আমি তার সেই কথাটাকে আমি মানে স্বাগত না জানাই আর পারি না। ডিবিতে যখন তাদেরকে নিয়ে যায়, জি। তাদের উপর তো অনেক টর্চার, অনেক কিছুই হয়েছিল। আপনারা কি তখন ডিবি থেকে গেছিলেন ওনার খোঁজে? হ্যাঁ, ডিবিতে গেছিল। আমার এক মামা আছে ঢাকায়, উনি গেছিল। তো আচ্ছা। মানে আচ্ছা, আচ্ছা। আ এ এ বুঝতে দেয়নি। ও, এখন ওর কি ওখানে কি হয়েছে এটা বুঝতে দেয়নি। আপনাদের ফ্যামিলিকে না, জানায় নাই? আমাদেরকে জানাই নাই। ও মাঝে মধ্যে ও ফোন করাইছে, ফোনে কথা বলছি। বলছে যে, "না আমরা খুব ভালো আছি, আপনার টেনশন নেবেন না।" জাস্ট এই মধ্যেই আরকি। এর বেশি কিছু কথা বলতে আমরা মোবাইলে মানে পারতাম না বা দিত না নাকি। জি। মানে খুব শর্টকাটে আরকি বলতো যে, আপনারা চিন্তা করিয়েন না, আমরা খুব ভালো আছি।" এইটুকুই বলতো আরকি। এখন বাকি যে বিষয়টা এটা তো ওরাই জানতো আর আল্লাহই জানতো। আমরা তো আর জি, জি। জানি না। তো ওদের মানে যে ওদেরকে যে ওখানে মানে
বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে ফেলছে সেটা আমরা বুঝতে পারছিলাম। হ্যাঁ, সেটা তো জাতি সবাই বুঝতে পারছে। সেটা আমরা বুঝতে পারছিলাম যে তারা মুখ দিয়ে যদি কেউ বলতেছে যে হ্যাঁ আমরা খুব ভালো আছি, কিন্তু তার কথা, তার মুখের ভাষা, তার চোখের ভাষা বলছিল তারা ভালো নেই। আরেকটা জিনিস, ও 4 তারিখে, 5 তারিখে তো অভ্যন্তরটা হচ্ছে, 4 হ্যাঁ। তারিখে রাত্রে সে আমাদের বাসায় ফোন করে। আচ্ছা, ফোন করে সবার সাথেই কথা বলে শেষে ফোনটা আমাকে দিল। আচ্ছা, সে শুধু আমাকে কথা ঠিক বলতে পারতেছে না, বুঝতে পারছে। সে বলল যদি আল্লাহ বাঁচায় তাহলে আবারও দেখাও। এই কথাটা বলে ফোনটা কাটে দিল। তাহলে একটা গার্জেনের অবস্থা কি থাকবে? সেটাই। এই জন্য আমরা আসলে সে সময় অস্বাভাবিক একটা পর্যায়ে ছিলাম। স্বাভাবিক। তারপর আমাদের ফ্যামিলির সেই বড় ছেলে, ও ছোট বাচ্চাকে ঢাকায় নিয়েছে, আমার মেয়েকে ঢাকায় নিয়েছে, তারপরে আমার ছোট ভাইয়ের মেয়েকে ঢাকায় ভর্তি করাইছে। এখন তার যদি একটা কিছু হয় তাহলে আমরা তাহলে তো সবকিছু শেষ। আমরা কি করবো? স্বাভাবিক। আমার ছোট ভগ্নের মধ্যে ছেলেকে নিয়ে গেছে। আসলে দর্শক, জুলাইয়ের গণঅভ্যুত্থানে তারা আসলে সমন্বয়করা যেভাবে জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়ছিল, আজকে তো অনেকে অনেক কথাই বলতেছে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম আমি। আজকে অনেক কথাই বলতেছে অনেক মানুষ, কিন্তু সেদিন যারা ওই আন্দোলনে ছিল তাদের গার্জিয়ানদের অবস্থাটা কি ছিল এটা তো মানুষ জানে না। না, এটা মানুষ জানে না। আমাদের ভাত মুখে উঠেনি, স্বাভাবিক। এটা আমরা রান্না ভাত খেতে পারিনি, কিন্তু তারপরেও সে আমাদেরকে সাহস দিত যে আমরা খুব ভালো আছি, আমাদের জয় হবে, আপনারা টেনশন নিয়েন না, এভাবে আমাদেরকে সান্ত্বনা দিত। কিন্তু তার সবচেয়ে করুণ ভাষা যেটা ছিল সেটা হচ্ছে 4 তারিখ রাত 8:30। 8:30। জি, বলার সাহস পাইনি। শেষ ফোনটাতে সে আমাকে শুধু বলল যদি আল্লাহ হায়াতে বাঁচায় তাহলে আবার দেখা হবে। এতে কি প্রমাণ করে না সে মৃত্যুর জন্য প্রস্তুত? অবশ্যই। তারা তো মৃত্যুর কথা মানে চিন্তাই করে নাই কখনো। ডু অ্যান্ড ডাই, যে বড় বছর যাই হোক, তারা নামছে যেহেতু এর আন্দোলন সফল না পর্যন্ত তার ঘরে ফিরবে না, তাদের মৃত্যু হইলো। সেটা তো তারা দেখাইছি, সে প্রমাণ মানুষ দেখছে। আজকে তাদের জন্যই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে। সবচাইতে কথাটা আমাকে সাহস যোগাইছিল যে বড়াপা, মনে করেন যে আমার 2 পাশের বন্ধু, আমার প্রথম সারির অনেক মায়ের কোল খালি হয়ে গেছে, আমি তো আল্লাহ এখনো বেঁচে আছি, এই দায়ভার, এই দায়িত্বভার এটা তো আমাদের উপর পড়ে। আমি এটা থেকে পিছানো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, দর্শক শ্রোতা, আমরা অনেক কথা ইতিমধ্যে শুনলাম সাজিদ আলম ভাইয়ের যে বড় চাচা রাজু আঙ্কুলের মুখ থেকে। আপনারা শুনলেন, আমরা নিজেরাও অনেক মানে আমি ওনার কথা শুনে আমি নিজেই আবেগ আপ্লুত, এবং অবশ্যই আপনারাও আমার সাথে একমত হবেন। তো আমরা দর্শক আমরা শেষ করব, এবং আমাদের সাজিদ আলম ভাইয়ের যে ফুফু আছেন তার মুখ থেকে 2টি কথা শুনেই আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি আসলে সাবেক একজন সেনা সদস্য হিসেবে পরিচিত ছিল, জি, এবং আমি এই পরিবারের একজন মেম্বার, সাজিদ আলমের ছোট ফুফা। ওদের ফ্যামিলির সাজিদ আলমের বাবারা হচ্ছেন, বাবার চাচারা হচ্ছে 3 ভাই 2 বোন। তার ভিতরে 5 নম্বর ব্যক্তির হচ্ছে আমার ওয়াইফ, আর আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন 1 নম্বর। আসলে ফ্যামিলিটা একটা সম্ভ্রান্ত পরিবার আগে থেকেই, যে আমার আত্মীয়তা হয়েছিল যে সেই কারণেই, এবং আসলে আমাদের ফ্যামিলিটা এদের ফ্যামিলির সাথে একটা অ্যাডজাস্ট ছিল বিধায় কিন্তু আমাদের আত্মীয়তাটা হয়েছে এখানে। আমাদের চৌধুরী ফ্যামিলি বলে আমাদের, যেটা
এই ফ্যামিলির যেটা বললাম, বড় ভাইয়া বলে দিচ্ছেন সবকিছুই, যে ফ্যামিলি থেকে সম্ভ্রান্ত পরিবার এই কারণে যারা শুরু থেকেই এদের এলাকার শাসন করেছে তারা, এবং এই ফ্যামিলি থেকে অনেক কিছুই আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, উপসচিব আছে। জি। আর আসলে এরা জমিদার পন্থায় বলা যায়, যে যারা এক কথা বলা যায় জমিদার, মানে যারা জমি চাষ করে তাদের কিন্তু জমিদার বলা হয় জি ভূমি নিয়ে। জি তো এই এলাকার ভিতরে সব থেকে বড় ফ্যামিলি এরাই ছিলেন, এখনো আছে তাদের, যেটা আপনাদের দিকে মনে হয় কানি বলে, আর হ্যাঁ, আমাদের দিকে বলে বিঘা। বিঘা, আমাদের এলাকা বিঘা আছে, হ্যাঁ। কান্দি আছে। তো এখনো ওই সার্জিসের দাদার আমার কান্দরি যেটা ল্যান্ড আছে, যেটা আপনার জমি আবাদ করে, যেটা জি বসত বাড়ি বাদেই, মানে সম্ভবত 70+ থাকতে পারে মেবি। 100-র উপরে। তো আমার আসলে সঠিক জানা নাই, মেবি হয়তো 70+ বা 100 কাছাকাছি বা এরকম ল্যান্ড আছে যেটা আর কি। আর সার্জিসের আব্বা চাচারা তো জেনে নিচ্ছেন যে তারা সবাই আসলে ব্যবসায়ী, ঠিকাদার। ওর ছোট চাচা উনি ঠিকাদারি করেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার উনি। ও আচ্ছা আচ্ছা। আর ছোট ভাই। জি সার্জিসের আব্বা হচ্ছেন কনস্ট্রাকশন রোড ইয়ের ঠিকাদারি। আচ্ছা আচ্ছা। আর সার্জিসের বড় আব্বা, সার্জিসের বড় আব্বা, যেটা আমরা বড় আব্বা বলি, যারা বড় চাচা তাদেরকে আমরা আসলে আমাদের ভাষায় বলি বড় আব্বা বলি। জি তো সার্জিসের বড় আব্বা উনি তো বিশিষ্ট ব্যবসায়ী, ওনার রাইস মিল আছে, তারপরে কাঠফাড়াই মেশিন আছে, ইটের ভাটা আছে। তো উনার কিন্তু আবার মানে যা আছে তাতে খাওয়ার লোক নেই, আচ্ছা খাওয়ার লোক একটাই মেয়ে, একটাই মেয়ে। বাট অন্য আদার কেউ নাই। জি জি আর সাজিজ আলম এরা তো দুই ভাইয়ের ভিতর সাজিজ আলম তো বুঝতেই পারতেছেন জি যে উনি হয়তো বা চিন্তা ভাবনা তার এটা ছিল না যদিও, কিন্তু বলেন গড গিফট হয়তো সেটা চলে এসছে। সে কিন্তু বিসিএস প্রার্থী ছিলেন, বিসিএস ক্যাডার উনি বিয়ে ছিলেন, প্রথম বিয়েতে উত্তীর্ণ করেছিলেন। তার চিন্তা ভাবনা ছিল হয়তো এরকম যে সে আপনার বিসিএস কমপ্লিট করে হয়তো কোনো মানে বিচারপতি বা এই ধরনের কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা হবে, কিন্তু দেখ হয়তো তার ভাগ্য সেটা ছিল না, তার লিডারশিপ হয়তো তার ছিল, হয়তো বা খোদার হুকুম ছিল যে সে লিডিং করবে কিছু এই নিয়েই। তো আজকে সে এই পর্যায়ে আসে পৌঁছেছে, এবং তার বাপ দাদারা এলাকা ভিত্তিক করছে, মানে শাসন করছে বা পরিচিতি ছিল। হয়তো আল্লাহ তার সবার কি তার ছিল, হয়তো আশীর্বাদ ছিল তার প্রতি, নিয়ে সে আসছে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে পরিচিতি, বাট বাংলাদেশের ভিতরে মানে মহানায়ক বলা চলে যাকে। হ্যাঁ মহানায়ক, মানে বর্তমান দেশের প্রেক্ষাপটে কিন্তু সে মহানায়ক দেশের। তো যাক, তার পরিচয় এতটুকুই, আমি আর বেশি সবকিছু বলছেন, আমি বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপনাকে। তো দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন আপনারা সাজিজ আলম ভাইয়ের বড় আব্বা, মানে বড় চাচা, এবং তার ফুফার মুখ থেকে অনেক কথা। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখবেন তো অবশ্যই আমাদের পেজটি এবং টিকটকটি ফলো করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম।